নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো দেখো, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রেগুলেটিং অ্যাক্ট 1833 কি হয়েছিল। তো কি হয়েছিল ওভারঅল যদি আমি বলি, পুরো কমপ্লিট ইন্ডিয়ার কন্ট্রোল একটা লোকের উপর চলে এসেছিল, যাকে আমি বলেছিলাম কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো আচ্ছা, একটা জিনিস আমাকে বলো যে কোথাও না কোথাও আমরা তো দেখতে পাচ্ছি যে 1773 পর থেকে একের পর এক রেগুলেটিং অ্যাক্ট এসছে এবং আস্তে আস্তে কি হয়েছে যে গভর্নমেন্টের পাওয়ার কন্ট্রোল বাড়তে থেকেছে, কোম্পানির পাওয়ার বা কন্ট্রোল অনেক কমতে থেকেছে। কিন্তু একটা কথা আমাকে বলো, আজকে যদি একটা গভর্নমেন্ট চায়, দেখো স্টেট যে আছে না, গভর্নমেন্ট ইজ ভেরি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ারফুল। মানে কেন, যদি ধরো আজকে আমাদের গভর্নমেন্ট চায়, নরেন্দ্র মোদী চায় যে একটা কোম্পানিকে ক্যাপচার করবে, ন্যাশনালাইজ করবে বা কোনো একটা কোম্পানিকে ডিস্ট্রয় করবে, তার কত টাইম লাগবে? শুধুমাত্র একটা ল পাস করতে হবে, হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে একটা কোম্পানিকে ডিস্ট্রয় করতে একটা গভর্নমেন্টে এত টাইম কেন লাগছে? মানে সেই 1773 থেকে শুরু হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, এখন আমরা 1833 চলে এসেছি, অলমোস্ট প্রায় 60 ইয়ার্স। তো এই এত লং টাইমেও একটা কোম্পানিকে ডিস্ট্রয় কেন করা যাচ্ছে না? তার কারণ হচ্ছে একটা জিনিস হয়, দেখো একটা চেন অফ বিউরোক্রেসি থাকে। মানে কোথাও না কোথাও আজকে ধরো প্রধানমন্ত্রী ডিসিশন নিল যে স্বচ্ছ ভারত হবে, কি প্রধানমন্ত্রী ডিসিশন নিয়েছিল কি আমি প্রত্যেক গ্রামে গ্রামে সবার বাড়িতে টয়লেট পৌঁছাবো এবং মানে ইন্ডিয়া স্বচ্ছ ভারত অভিযান চালাবো আর কি। তো সেজন্য প্রসেসটা কি হয়, উনি প্রধানমন্ত্রী গিয়ে প্রত্যেকের বাড়িতে বলবে না যে তোমার বাড়িতে টয়লেট আছে কিনা। তো কি করবে, উনি প্রত্যেকটা স্টেটের রেসপেক্টিভ সিএম দের সাথে কন্ট্যাক্ট করবে, রাইট? এবং এই সিএম কি করবে, বিউরোক্রেসিতে একটা চেন অফ বিউরোক্রেসি বলে একটা কনসেপ্ট হয়, যেখানে বলা হয় পিএম, সিএম এবং ডিএম। এবার চিফ মিনিস্টার কি করবে, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যে ম্যাজিস্ট্রেট আছে তাকে ফোন করে বলবে যে তোমার লোকাল যে বিডিও আছে বা সবার সাথে কন্ট্যাক্ট করে আমাকে রিপোর্ট দাও যে তোমার এরিয়ার মধ্যে, তুমি যে ডিস্ট্রিক্ট তুমি রুল করছো তার মধ্যে কতগুলো টয়লেট লাগবে বা কতগুলো কি কি ফেসিলিটি লাগবে এবং তার জন্য কিসের জন্য কিছু আটকাচ্ছে, কত টাকার ফান্ডের দরকার আছে, রাইট? এইভাবে চলে একটা বিউরোক্রেসি, রাইট? তো কিন্তু ব্যাপার হয়েছে একইভাবে একবার ভেবে দেখো যে প্রাইম মিনিস্টার তো অর্ডার দিচ্ছে, গভর্নমেন্ট থেকে অর্ডার আসছে, সেটা সিএম পর্যন্ত আসছে, কিন্তু এই যে নিচের যারা বিউরোক্রাটস আছে না, যারা অফিসার আছে, তারা সেই অর্ডার ফলো করছে না, তাহলে কোনোদিনই সেইভাবে তার উপর তুমি কন্ট্রোল পাবে না। তাহলে আমার বক্তব্য এই যে অফিসারগুলো, তো তাদের গভর্নমেন্ট কেন কন্ট্রোল করতে পারছে না? তার কারণ দেখো, তোমার জব যে দিয়েছে, তোমার আনসারেবিলিটি বা তোমার লয়্যালটি তার কাছেই থাকবে, তাই না? এবার ব্যাপার কি ছিল না, ওই টাইমে ইস্ট ইন্ডিয়া মানে এই যে সিভিল সার্ভিস যে এক্সাম, ঠিক আছে, ওই টাইমে কোনো ওপেন এক্সাম ছিল না। আজকে ধরো আমি যে ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করছি, তা আমি কি একটা ওপেন এক্সাম দিয়েছি, আমি কারোর রেকমেন্ডেশনে আমি চাকরি করছি না, তাই তো? তো যদি কারোর রেকমেন্ডেশনে করতাম, আমার লয়্যালটি তার কাছে থাকতো, কারণ কি যে জব দিতে পারে সে নিয়েও নিতে পারে, রাইট? কিন্তু আমি যেহেতু একটা কম্পিটিশনের মাধ্যমে একটা ওপেন এক্সাম ক্লিয়ার করে, কাট অফ ক্লিয়ার করে আমি আজকে জব করছি, আমার লয়্যালটি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনের কাছেই আছে, রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন যা অর্ডার দেবে সেটা আমি ফলো করবো, রাইট? তো কোনো ওপেন এক্সাম ছিল না ওই টাইমে। তোমাকে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় বড় অফিসার হতে হয়, লন্ডনে একটা কলেজ ছিল, হ্যালিবেরি কলেজ। এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা শেয়ার হোল্ডার তাদের রেকমেন্ডেশন দরকার ছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার হোল্ডারদের রেকমেন্ডেশনে তুমি এই কলেজে ভর্তি হয়েছো, এবং এই কলেজ থেকে যারা পাস আউট তারাই হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তাদের ট্রেন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা অফিসার হতো এবং বড় লেভেলের বিউরোক্রাটসের পজিশনে তারা বসে থাকতো আর কি। তো সেক্ষেত্রে তো যদি আমার রেকমেন্ডেশনে কেউ জব জয়েন করে, তার লয়্যালটি কি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে থাকবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে থাকবে? অবভিয়াসলি তারা লয়াল কার প্রতি হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেইনস্টে। তো দেখো কোথাও না কোথাও এই যে রেগুলেটিং অ্যাক্ট 1833 ছিল না, তো গভর্নমেন্ট বুঝতে পারছে যে এক্স্যাক্টলি আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারছি না কোম্পানিকে, তার কারণ কি কোথাও না কোথাও বিউরোক্রাটসরা আমাদের সাথ দিচ্ছে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ওপেন এক্সাম স্টার্ট করতে হবে, তাহলে কি তাদের লয়্যালটি আমাদের প্রতি থাকবে। তো 1833 যে রেগুলেটিং অ্যাক্ট পার্লামেন্টে প্রপোজ করা হয়েছিল, কিন্তু যখনই এটা প্রপোজ করা হয়, পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক শেয়ার হোল্ডারও মেম্বার ছিল, তারা খুব স্ট্রংলি অপোজ করে। ইন দি এন্ড 1833 যে রেগুলেটিং অ্যাক্ট, সেটাতে এই ওপেন এক্সাম চালু হয়নি, এটা গিয়ে চালু হলো তার ঠিক পরের রেগুলেটিং অ্যাক্টে, রেগুলেটিং অ্যাক্ট অফ
1853 তে মানে ওভারঅল প্রায় 80% কন্ট্রোল গভর্নমেন্টের চলেই এসেছিল, শুধুমাত্র যেহেতু বিউরোক্রেটসরা সাথ দিচ্ছিল না, কোঅপারেট করছিল না, কোথাও না কোথাও একটা কোম্পানি ঠিক ছিল, আমি কি করলাম সেই রাস্তাটাও বন্ধ করে দিলাম কি একটা রেগুলেটিং একটা 1853 পাস করে যে এবার থেকে আমি কি করব একটা ওপেন এক্সাম হবে সিভিল ফর সিভিল সার্ভিস। আবার রিপিট করছি যে এর আগে পর্যন্ত কি ছিল না যে কোথাও না কোথাও তোমাকে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক বড় অফিসিয়াল হতে হয়, তোমাকে কোনো ওপেন এক্সাম ছিল না, তোমাকে হ্যারিবেরি কলেজে অ্যাডমিশন নেওয়া হতো এবং তখন বলা হতো কোভেনেন্টেড সার্ভিসে। তো এবার কি হলো, আমি এবার একটা ওপেন এক্সাম শুরু করে দেওয়া হলো যাতে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কন্ট্রোলই থাকলো না, এবং তারপরে বুঝতেই পারছো কোম্পানির হাতে যখন কোনো পাওয়ার নেই আর রেগুলেটিং অ্যাক্ট বানানোর কোনো দরকার আছে, তখন বলে দেওয়া হলো এরপরে আর কোনো রেগুলেটিং অ্যাক্ট বানানো হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম নাও অনওয়ার্ড শুধুমাত্র বিজনেস, মিয়ারলি একটা বিজনেস করার জন্য পড়ে থাকবে, হ্যাঁ শুধুমাত্র বিজনেস করার জন্য পড়ে থাকবে এবং আনলিমিটেড টাইমের জন্য তোমাদের এই চার্টার ফার্টার আমরা রিনিউ করবো না এবং তুমি আনলিমিটেড টাইমের জন্য বিজনেস করতে পারো যতক্ষণ না পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট চাইছে। তো এটা ছিল আমাদের রেগুলেটিং অ্যাক্ট অফ 1853। তোমাদের কোশ্চেন আসবে আমাদের ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট কোনটা 1773 এবং লাস্ট রেগুলেটিং অ্যাক্ট কোনটা 1853। কোন রেগুলেটিং অ্যাক্টে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। কোন রেগুলেটিং অ্যাক্টে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানানো হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট অফ 1833। তো আজকে আমাদের শেষ হলো রেগুলেটিং অ্যাক্টে কি হয়েছিল। তো পরের ভিডিও থেকে আমরা দেখবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিভাবে হয়েছিল এবং যে 1857 যে নিউটিনি হয়েছিল সেখান থেকে আমরা স্টার্ট করবো। নমস্কার।